সংসার ত্যাগিনী অন্নপূর্ণা বহুদিন পরে হঠাৎ মহেন্দ্রকে আসতে দেখে যেমন স্নেহে আনন্দে আপ্লুত হয়ে গেলেন, তেমনি তার হঠাৎ ভয় হলো। বুঝি আশাকে নিয়ে মার সঙ্গে মহেন্দ্রের আবার কোনো বিরোধ ঘটেছে এবং মহেন্দ্র তার কাছে নালিশ জানিয়ে সান্ত্বনা লাভ করতে এসেছে। মহেন্দ্র শিশুকাল থেকেই সকল প্রকার সংকট ও সন্তাপের সময় কাকির কাছে ছুটে আসে। কারো উপর রাগ করলে অন্নপূর্ণা তার রাগ থামিয়ে দিয়েছেন। দুঃখ বোধ করলে তা সহজে সহ্য করতে উপদেশ দিয়েছেন। কিন্তু বিবাহের পর থেকে মহেন্দ্রের জীবনে সর্বাপেক্ষা যে সংকটের কারণ ঘটেছে তার প্রতিকার চেষ্টা দূরে থাক, কোনো প্রকার সান্ত্বনা পর্যন্ত তিনি দিতে অক্ষম। সে সম্বন্ধে যেভাবে যেমন করেই তিনি হস্তক্ষেপ করবেন তাতেই মহেন্দ্রের সাংসারিক বিপ্লব আরো দ্বিগুণ বেড়ে উঠবে। এই যখন নিশ্চয় বুঝলেন তখনই তিনি সংসার ত্যাগ করলেন। রুগ্ন শিশু যখন জল চেয়ে কাঁদে এবং জল দেয়া যখন কবিরাজের নিতান্ত নিষেধ, তখন পীড়িত চিত্তে মা যেমন অন্য ঘরে চলে যান, অন্নপূর্ণা তেমনি করে নিজেকে প্রবাসে নিয়ে গেছেন। দূর তীর্থবাসে থেকে ধর্মকর্মের নিয়মিত অনুষ্ঠানে এ কদিন সংসার অনেকটা ভুলেছিলেন। মহেন্দ্র আবার কি সেই সকল বিরোধীর কথা তুলে তার প্রচ্ছন্ন ক্ষতে আঘাত করতে এসেছে? কিন্তু মহেন্দ্র আশাকে নিয়ে তার মার সম্বন্ধে কোনো নালিশের কথা তুলল না। তখন অন্নপূর্ণার আশঙ্কা অন্য পথে গেল। যে মহেন্দ্র আশাকে ছেড়ে কালেজে যেতে পারত না, সে আজ কাকির খোঁজ নিতে কাশি আসে কেন? তবে কি আশার প্রতি মহেন্দ্র টান ক্রমে ঢিলা হয়ে আসছে? মহেন্দ্রকে তিনি কিছু আশঙ্কার সঙ্গে জিজ্ঞাসা করলেন, আরে মহিন, আমার মাথা খা, ঠিক করে বল দেখি ছুনি কেমন আছে? মহেন্দ্র বলল, সে তো বেশ ভালো আছে কাকিমা। আজকাল সে কি করে মহিন? তোরা কি এখনো তেমনি ছেলে মানুষ আছিস, না কাজকর্মে ঘরকন্যায় মন দিয়েছিস? মহেন্দ্র বলল, ছেলে মানুষই একেবারেই বন্ধ। সকল ঝঞ্ঝাটের মূল সেই চারুপাটখানা যে কোথায় অদৃশ্য হয়েছে তার আর সন্ধান পাবার জো নেই। তুমি থাকলে দেখে খুশি হতে। লেখাপড়া শেখায় অবহেলা করা স্ত্রীলোকের পক্ষে যতদূর কর্তব্য, চুনি তা একান্ত মনে পালন করছে। মহিন, বিহারী কি করছে? মহেন্দ্র বলল, নিজের কাজ ছাড়া আর সমস্তই করছে। নায়েব গোমস্তায় তার বিষয় সম্পত্তি দেখে। কি চোখে দেখে তা ঠিক বলতে পারি না। বিহারী চিরকাল ওই দশা। তার নিজের কাজ পরে দেখে, পরের কাজ সে নিজে দেখে। অন্নপূর্ণা বললেন, সে কি বিবাহ করবে না মহিন? মহেন্দ্র একটুখানি হেসে বলল, কই, কিছুমাত্র উদ্যোগ তো দেখি না। শুনে অন্নপূর্ণা হৃদয়ের গোপন স্থানে একটা আঘাত পেলেন। তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন তার বঞ্ঝিকে দেখে একবার বিহারী আগ্রহের সঙ্গে বিবাহ করতে উদ্যত হয়েছিল। তার সেই উন্মুখ আগ্রহ অন্যায় করে অকস্মাৎ দলিত হয়েছে। বিহারী বলেছিল, কাকিমা, আমাকে আর বিবাহ করতে কখনো অনুরোধ করো না। সেই বড় অভিমানের কথা অন্নপূর্ণার কানে বাজছিল। তার একান্ত অনুগত সেই স্নেহের বিহারীকে তিনি এমন মন ভাঙা অবস্থায় ফেলে এসেছিলেন। তাকে কোনো সান্ত্বনা দিতে পারেননি। অন্নপূর্ণা অত্যন্ত বিমর্ষ ও ভীত হয়ে ভাবতে লাগলেন, এখনো কি আশার প্রতি বিহারীর মন পড়ে আছে? মহেন্দ্র কখনো ঠাট্টার ছলে, কখনো গম্ভীরভাবে তাদের ঘরকন্যার আধুনিক সমস্ত খবর বার্তা জানালো। বিনোদিনীর কথা উল্লেখ মাত্র করল না। এখন কলেজ খোলা। কাশীতে মহেন্দ্রের বেশি দিন থাকবার কথা নয়, কিন্তু কঠিন রোগের পর স্বাস্থ্যকর আবহাওয়ার মধ্যে গিয়ে আরোগ্য লাভের যে সুখ, মহেন্দ্র কাশীতে অন্নপূর্ণার নিকটে থেকে প্রতিদিন সেই সুখ অনুভব করছিল।
তাই একে একে দিন কেটে যেতে লাগলো। নিজের সঙ্গে নিজের যে একটা বিরোধ জন্মাবার উপক্রম হয়েছিল, সেটা দেখতে দেখতে দূর হয়ে গেল। কদিন সর্বদা ধর্মপরায়ণা অন্নপূর্ণার স্নেহমুখর ছবির সম্মুখে থেকে সংসারের কর্তব্য পালন এমনি সহজ ও সুখকর মনে হতে লাগলো যে তার পূর্বেকার আতঙ্ক হাস্যকর বোধ হলো। মনে হলো বিনোদিনী কিছুই না। এমনকি তার মুখের চেহারাই মহেন্দ্র স্পষ্ট করে মনে আনতে পারে না। অবশেষে মহেন্দ্র খুব জোর করেই মনে মনে বলল, আশাকে আমার হৃদয় থেকে এক চুল সরিয়ে বসাতে পারে এমন তো আমি কোথাও কাকেও দেখতে পাই না। মহেন্দ্র অন্নপূর্ণাকে বলল, কাকিমা, আমার কালেজ কামাই যাচ্ছে, এবারকার মতো তবে আসি। যদিও তুমি সংসারের মায়া কাটিয়ে একান্তে এসে আছো, তবু অনুমতি করো মাঝে মাঝে এসে তোমার পায়ের ধুলো নিয়ে যাব। মহেন্দ্র গৃহে ফিরে এসে যখন আশাকে তার মাসির স্নেহোপহার সিঁদুরের কৌটো ও একটি সাদা পাথরের চুমকি ঘটি দিল, তখন তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। মাসিমা সেই পরম স্নেহময় ধৈর্য ও মাসিমার প্রতি তাদের ও তার শাশুড়ির নানা প্রকার উপদ্রব স্মরণ করে তার হৃদয় ব্যাকুল হয়ে উঠল। স্বামীকে জানালো, আমার বড় ইচ্ছা করে আমি একবার মাসিমার কাছে গিয়ে তার ক্ষমা ও পায়ের ধুলো নিয়ে আসি। সে কি কোনো মতে ঘটতে পারে না? মহেন্দ্র আশার বেদনা বুঝল এবং কিছুদিনের জন্য কাশীতে সে তার মাসিমার কাছে যায়। এতে তার সম্মতিও হলো। কিন্তু পুনর্বার কালেজ কামাই করে আশাকে কাশী পৌঁছে দিতে তার দ্বিধাবোধ হতে লাগলো। আশা বলল, জ্যাঠাইমা তো অল্প দিনের মধ্যে কাশী যাবেন, সেই সঙ্গে গেলে কি ক্ষতি আছে? মহেন্দ্র রাজলক্ষ্মীকে গিয়ে বলল, মা, বউ একবার কাশীতে কাকিমাকে দেখতে যেতে চায়। রাজলক্ষ্মী শ্লেষ বাক্যে বললেন, বউ যেতে চান তো অবশ্যই যাবেন, যাও, তাকে নিয়ে যাও। মহেন্দ্র যে আবার অন্নপূর্ণার কাছে যাতায়াত আরম্ভ করলো, এটা রাজলক্ষ্মীর ভালো লাগেনি। বধূর যাবার প্রস্তাবে তিনি মনে মনে আরো বিরক্ত হয়ে উঠলেন। মহেন্দ্র বলল, আমার কালেজ আছে, আমি রাখতে যেতে পারবো না, তার জ্যাঠামশাইয়ের সঙ্গে যাবে। রাজলক্ষ্মী বললেন, হ্যাঁ, সে তো ভালো কথা, জ্যাঠামশাইরা বড় লোক, কখনো আমাদের মতো গরিবের ছায়া মারান না, তাঁদের সঙ্গে যেতে পারলে কত গৌরব। মাতার উত্তরোত্তর শ্লেষ বাক্যে মহেন্দ্রের মন একেবারে কঠিন হয়ে বাঁকল। সে কোনো উত্তর না দিয়ে আশাকে কাশী পাঠাতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চলে গেল। বিহারী যখন রাজলক্ষ্মীর সঙ্গে দেখা করতে এলো, রাজলক্ষ্মী বললেন, ও বিহারী, শুনেছিস আমাদের বৌমা যে কাশী যেতে ইচ্ছে করেছেন? বিহারী বলল, বলো কি মা, মহিন্দা আবার কালেজ কামাই করে কাশী যাবে? রাজলক্ষ্মী বললেন, না না, মহিন কেন যাবেন? তাহলে আর বিবিয়ানি হলো কই? মহিন এখানে থাকবেন, বউ তার জ্যাঠা মহারাজের সঙ্গে কাশী যাবেন। সবাই সাহেব বিবি হয়ে উঠল। বিহারী মনে মনে উদ্বিগ্ন হল। বর্তমানকালের সাহেবিয়ানা স্মরণ করে নয়। বিহারী ভাবতে লাগলো, ব্যাপারখানা কি? মহেন্দ্র যখন কাশী গেল, আশা এখানে রইল, আবার মহেন্দ্র যখন ফিরল, তখন আশা কাশী যেতে চাইছে। দুজনের মাঝখানে একটা কি গুরুতর ব্যাপার ঘটেছে। এমন করে কতদিন চলবে? বন্ধু হয়েও আমরা এর কোনো প্রতিকার করতে পারবো না, দূরে দাঁড়িয়ে থাকবো। মাতার ব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে মহেন্দ্র তার শয়নঘরে এসে বসেছিল। বিনোদিনী ইতিমধ্যে মহেন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করেনি, তাই আশা তাকে পাশের ঘর থেকে মহেন্দ্রের কাছে নিয়ে আসবার জন্য অনুরোধ করছিল। এমন সময় বিহারী এসে মহেন্দ্রকে জিজ্ঞাসা করল,
আশা বোঠানের কি কাশি যাওয়া স্থির হয়েছে? মহেন্দ্র বলল, না হবে কেন, বাধাটা কি আছে? বিহারী বলল, বাধার কথা কে বলছে, কিন্তু হঠাৎ এ খেয়াল তোমাদের মাথায় এলো যে? মহেন্দ্র বলল, মাসিকে দেখবার ইচ্ছা, প্রবাসী আত্মীয়ের জন্য ব্যাকুলতা, মানব চরিত্রে এমন মাঝে মাঝে ঘটে থাকে। বিহারী জিজ্ঞাসা করল, তুমি সঙ্গে যাচ্ছ? প্রশ্ন শুনেই মহেন্দ্র ভাবল, জ্যাঠার সঙ্গে আশাকে পাঠানো সঙ্গত নয়। এই কথা নিয়ে আলোচনা করতে বিহারী এসেছে, পাছে অধিক কথা বলতে গেলে ক্রোধ উচ্ছ্বসিত হয়ে ওঠে, তাই সংক্ষেপে বলল, না। বিহারী মহেন্দ্রকে চিনত, সে যে রেগেছে তা বিহারীর অগোচর ছিল না। একবার জিদ ধরলে তাকে টলানো যায় না, তাও সে জানত। তাই মহেন্দ্র যাওয়ার কথা আর তুলল না। মনে মনে ভাবল, বেচারা আশা যদি কোনো বেদনা বহন করেই চলে যাচ্ছে হয়, তবে সঙ্গে বিনোদিনী গেলে তার সান্ত্বনা হবে। তাই ধীরে ধীরে বলল, বিনোদ বোঠান তার সঙ্গে গেলে হয় না? মহেন্দ্র গর্জন করে বলে উঠল, বিহারী, তোমার মনের ভিতর যে কথাটা আছে তা স্পষ্ট করে বলো। আমার সঙ্গে অসরলতা করবার কোনো দরকার দেখি না। আমি জানি তুমি মনে মনে সন্দেহ করেছ আমি বিনোদিনীকে ভালোবাসি। মিথ্যা কথা, আমি বাসি না। আমাকে রক্ষা করবার জন্য তোমাকে পাহারা দিয়ে বেড়াতে হবে না। তুমি এখন নিজেকে রক্ষা করো। যদি সরল বন্ধুত্ব তোমার মনে থাকতো, তবে বহুদিন আগে তুমি আমার কাছে তোমার মনের কথা বলতে এবং নিজেকে বন্ধুর অন্তঃপুর থেকে বহু দূরে নিয়ে যেতে। আমি তোমার মুখের সামনে স্পষ্ট করে বলছি, তুমি আশাকে ভালোবেসেছ। অত্যন্ত বেদনা স্থানে দুই পা পিছিয়ে মারিয়ে দিলে আহত ব্যক্তি মুহূর্তকাল বিচার না করে আঘাতকারীকে যেমন সবলে ধাক্কা দিয়ে ফেলতে চেষ্টা করে, রুদ্ধকণ্ঠ বিহারী তেমনি পাংশু মুখে তার চৌকি থেকে উঠে মহেন্দ্রর দিকে ধাবিত হল। হঠাৎ থেমে বহু কষ্টে স্বর বাহির করে বলল, ঈশ্বর তোমাকে ক্ষমা করুন, আমি বিদায় হই। বলে টলতে টলতে ঘর থেকে বের হয়ে গেল। পাশের ঘর থেকে বিনোদিনী ছুটে এসে ডাকল, বিহারী ঠাকুরপো। বিহারী দেয়ালে ভর করে একটুখানি হাসবার চেষ্টা করে বলল, কি বিনোদ বোঠান? বিনোদিনী বলল, ঠাকুরপো, চোখের বালির সঙ্গে আমিও কাশিতে যাব। বিহারী বলল, না না বোঠান, সে হবে না, সে কিছুতেই হবে না। তোমাকে মিনতি করছি, আমার কথা কিছুই করবে না। আমি এখানকার কেউ নই, আমি এখানকার কিছুতেই হস্তক্ষেপ করতে চাই না, তাতে ভালো হবে না। তুমি দেবী, তুমি দেবী, তুমি যা ভালো বোধ করো তাই করো, আমি চললাম। বলে বিহারী বিনোদিনীকে বিনম্র নমস্কার করে চলল। বিনোদিনী বলল, আমি দেবী নই ঠাকুরপো, শুনে যাও। তুমি চলে গেলে কারো ভালো হবে না, এরপরে আমাকে দোষ দিও না। বিহারী চলে গেল। মহেন্দ্র স্তম্ভিত হয়ে বসেছিল। বিনোদিনী তার প্রতি জ্বলন্ত বজ্রের মতো একটা কঠোর কটাক্ষ নিক্ষেপ করে পাশের ঘরে চলে গেল। সে ঘরে আশা একান্ত লজ্জায় সংকোচে মরে যাচ্ছিল। বিহারী তাকে ভালোবাসে এ কথা মহেন্দ্রের মুখে শুনে সে আর মুখ তুলতে পারছিল না, কিন্তু তার উপর বিনোদিনীর আর দয়া হলো না। আশা যদি তখন চোখ তুলে চাইত, তাহলে সে ভয় পেত। সমস্ত সংসারের উপর বিনোদিনীর যেন খুন চেপে গেছে। মিথ্যা কথা বটে, বিনোদিনীকে কেহই ভালোবাসে না বটে, সকলেই ভালোবাসে এই লজ্জাবতী মনির পুতুলটিকে। মহেন্দ্র সেই যে আবেগের মুখে বিহারীকে বলেছিল, আমি পাষণ্ড,
তারপর আবেগ শান্তির পর থেকে সেই হঠাৎ আত্মপ্রকাশের জন্য সে বিহারীর কাছে কুণ্ঠিত হয়েছিল। সে মনে করছিল তার সব কথাই যেন ব্যক্ত হয়ে গেছে। সে বিনোদিনীকে ভালোবাসে না, অথচ বিহারী জেনেছে যে সে ভালোবাসে। এতে বিহারীর উপরে তার বড় একটা বিরক্তি জন্মাচ্ছিল। বিশেষত তারপর থেকে যতবার বিহারী তার সামনে এসেছিল, তার মনে হচ্ছিল যেন বিহারী সকৌতূহলে তার একটা ভিতরকার কথা খুঁজে বেড়াচ্ছে। সেই সমস্ত বিরক্তি উত্তরোত্তর জমছিল। আজ একটু আঘাতেই বের হয়ে পড়ল। কিন্তু বিনোদিনী পাশের ঘর থেকে যেরূপ ব্যাকুল ভাবে ছুটে এলো, যেরূপ আত্মকণ্ঠে বিহারীকে রাখবার চেষ্টা করল, এবং বিহারীর আদেশ পালন স্বরূপে আশার সঙ্গে কাশী যেতে প্রস্তুত হলো, এটা মহেন্দ্রের পক্ষে অভাবিতপূর্ব। এই দৃশ্যটি মহেন্দ্রকে প্রবল আঘাতে অভিভূত করে দিল। সে বলেছিল সে বিনোদিনীকে ভালোবাসে না, কিন্তু যা শুনল, যা দেখল, তা তাকে সুস্থির হতে দিল না। তাকে চারদিক থেকে বিচিত্র আকারে পীড়ন করতে লাগলো। আর কেবলই নিষ্ফল পরিতাপের সঙ্গে মনে হতে লাগলো, বিনোদিনী শুনেছে, আমি বলেছি আমি তাকে ভালোবাসি না।